আসসালামু আলাইকুম। গ্রামীণফোন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ টিউনে সকলকে আমন্ত্রণ। তাওহিদ হৃদয় পারেন, তার পেছনে কারণ হচ্ছে তার স্কিল আছে, তার সেই স্কিল এক্সিকিউট করার কনফিডেন্স আছে। অন্যান্যরা পারেন না, তার পেছনে কারণ হচ্ছে হয় তাদের স্কিলটা গ্রো করে ওঠে নাই, না হয় স্কিলে মরচে ধরে গেছে, যে কারণে ওই ইন্টেন্টটা তারা শো করতে পারেন না। আমাদের দেশে ইন্টেন্ট নিয়ে অনেক কথা হয়, যে আমাদের ছক্কা মারার ইন্টেন্ট বা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলার ইন্টেন্ট। ইন্টেন্টটা তখনই আসে যখন আপনার স্কিল থাকবে এবং সেই অনুযায়ী আপনি কনফিডেন্সটা পাবেন। লিটন কুমার দাস তার প্রথম 22টা বলের মধ্যে 4টা মাত্র বলে শট অ্যাটেম্প করতে গেছেন, যার মধ্যে 2টা বলে শট তিনি এক্সিকিউট করতে পেরেছেন। তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে যদি বলি, প্রথম 4 তিনি অ্যাটেম্প করতে গেছেন 10 নাম্বার বলে, সেই 4টা তিনি মারতে পেরেছেন। এর পরের 4টা তিনি অ্যাটেম্প করতে গেছেন 17 নাম্বার বলে, সেটাও তিনি এক্সিকিউট করতে পেরেছেন। তারপরে 2টা বড় শট তিনি অ্যাটেম্প করতে গেছেন 21 এবং 22 নাম্বার বলে, সেই 2টাকে তিনি এক্সিকিউট করতে পেরেছেন ছক্কার মাধ্যমে। এখানে পার্থক্যটা কি বুঝলেন? পার্থক্যটা হচ্ছে লিটনও যেরকম সময় নিতে চেয়েছেন, তাওহিদও কিন্তু প্রথমে সময়ই নিতে চেয়েছেন। প্রথম 10 বলের মধ্যে একটাই শট অ্যাটেম্প করেছেন, কিন্তু তিনি মেক শিওর করেছেন যে একটা তিনি অ্যাটেম্প করেছেন সেই একটা তিনি এক্সিকিউট করতে পেরেছেন। এই যে 4টা বাউন্ডারি, 4টা শট অ্যাটেম্প করতে গিয়ে তিনি এক্সিকিউট করতে পেরেছেন, এটাই আসলে স্কিলের জায়গাটা। তাওহিদ তো একদিনে এরকম হন নাই। আমরা যদি তাওহিদের 2021-22 সালের বিপিএলের সময়কার কথা চিন্তা করি, তাওহিদের কারণে তার দল ম্যাচ হেরেছিল। আফটার দ্যাট তিনি তার স্কিলটাকে ডেভেলপ করে প্রত্যাবর্তন করেছেন টি-20 ক্রিকেটে, যেটা আমরা 22-23 বিপিএলে দেখলাম। ফলোড বাই এরপর তাকে ন্যাশনাল টিমে নেওয়া হলো। আবার ন্যাশনাল টিমে আসার পর একটা ফেজ গেল যে তিনি সামনের বলে বারবার বোল্ড হয়ে যাচ্ছিলেন, আউট হয়ে যাচ্ছিলেন, অফ সাইডে শটের রেঞ্জ কম ছিল। সেখান থেকে ওভারকাম করে আবার তাওহিদ হৃদয় নতুন করে প্রত্যাবর্তন করেছেন। সো এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে ডেভেলপ করার জায়গাটা, এই ডেভেলপমেন্টটা তো তাওহিদ হৃদয় করেছেন। এই স্কিলের জায়গাটা লিটন কুমার দাসেরও ছিল, কিন্তু সেই স্কিলটা এখন মরচে ধরে গেছে। আমরা যদি এই টুর্নামেন্টে লিটন কুমার দাসের ওয়াগন হুইলটা একটু লক্ষ্য করে দেখি, খেয়াল করে দেখবেন লিটন ম্যাক্সিমাম রান নিয়েছেন ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে 24 রান, এরপরে ম্যাক্সিমাম রান নিয়েছেন ডিপ থার্ডম্যান অঞ্চল দিয়ে 14 রান। লং অন এবং লং অফ অঞ্চল দিয়ে তিনি মাত্র 4 আর 3 7টা রান নিয়েছেন। সো একজন টপ অর্ডার ব্যাটার যখন তার ম্যাক্সিমাম সংখ্যক রান ডিপ স্কোয়ার লেগ অঞ্চল এবং ডিপ থার্ডম্যান অঞ্চল, লিমিটেড শটের রেঞ্জ হয়ে যায়, ভি জোন দিয়ে তিনি রান বের করতে পারেন না, ওই সময়টায় সেই ব্যাটারের এগেনস্টে অপোনেন্টের প্ল্যান করাটা খুব ইজি হয়ে যায়। ইজি হয়ে যায় মানে ধরেন একদম আপনি তার কমন কয়েকটা শট, হয় তিনি পুল করবেন, না হয় তিনি সুইপ করবেন, না হয় তিনি কাট করবেন, এর বাইরে তো শট নাই। যেটা হয় যে আমরা যেটা বলি যে জস বাটলার কিংবা জনি বেয়ারস্টো কিংবা আপনি ফিল শট, এরা তো লং অন লং অফটাকে বেশি ব্যবহার করতে পারেন, স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড শট খেলেন। লিটন কুমার দাস 4 রান আর 3 রান লং অন লং অফ অঞ্চল দিয়ে। দিস ইজ দ্য ডিফারেন্স। এটাই ডিফারেন্সের জায়গা। এখন লিটন কুমার দাসকে আগে লং অন লং অফ খেলতে পারতেন না? অবশ্যই খেলতে পারতেন। এখন তার ওই স্কিলটাতে মরচে ধরে গেছে। আপনি যদি লিটন কুমার দাসের আউট হওয়ার ধরনগুলো দেখেন, এবারের ওয়ার্ল্ড কাপে 2টা ম্যাচে সুইপ শট করতে গিয়ে আউট হয়েছেন, একটা ম্যাচে পুল শট করতে গিয়ে আউট হয়েছেন, একটা ম্যাচে কাভার ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছেন। সো আলটিমেটলি আপনি তো বুঝতেই পারছেন যে তার শট খেলার জায়গায় ওইটা সুইপ, পুল, কাট, না হয় কাভার ড্রাইভ। ম্যাক্সিমাম আপনি তো উইকেট এইভাবেই দিচ্ছেন এবং শটটাও আপনি ওইভাবেই খেলছেন। নাজমুল শান্তর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে টি-20-র যে স্কিলটা, সেটা তার ক্রিকেটে কখনো আসলে গ্রো করে নাই। তিনি ওয়ানডে এবং টেস্টের জন্য ওইভাবে তার গ্রো করেছে, বাট টি-20 ক্রিকেটে তিনি ভালো খেলেছেন। যে সময়টাতে বিপিএলে একটা সিজন তিনি অ্যাঙ্করিং রোল প্লে করেছেন, আফটার দ্যাট তিনি খেলেছেন। কিন্তু সত্যিকার অর্থে একটা দলে যখন লটস অফ প্লেয়ার্স যারা আউট অফ ফর্ম থাকে, তখন শান্তর অ্যাঙ্করিং রোলটা আসলে খুব বেশি কাজে আসে না। আপনি খেয়াল করে দেখবেন, আমরা একটা ভিডিও করেছিলাম শান্তকে নিয়ে, যে শান্তর ব্যাটিংয়ের সময় তার ব্যাট পজিশন মুভমেন্ট করে বোলার দৌড়ে আসার সময়টায়, একবার উইকেট কিপার বরাবর থাকে, একবার থার্ড ম্যান বরাবর, আবার উইকেট কিপার বরাবর, আবার থার্ড ম্যান বরাবর। ইন বিটুইন তিনি শট খেলতে গিয়ে তার হাতের পজিশনটা বডি থেকে সরে যাচ্ছে। খুব অবাক করা একটা বিষয়ে, এই পার্টিকুলার ম্যাচটাতে, যে ম্যাচটাতে নাজমুল শান্ত ভালো খেলেছেন, ম্যাক্সিমাম টাইমে আমরা দেখতে পেয়েছি তার ব্যাটের পজিশনের চেঞ্জ নাই। এটা একটা অবাক করা বিষয়। আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা নিয়ে কাজ করার চেষ্টা তিনি করেছেন এবং কাজ করেছেন। ম্যাক্সিমাম টাইমে আমরা দেখতে পেয়েছি যে ব্যাটের পজিশন খুব বেশি চেঞ্জ হচ্ছে না, ওই থার্ড ম্যান থেকেই আসছে। আবার একটা মিসকিউট শট তিনি খেলেছিলেন, একটা মিসকিউট শট যেটা উইকেট কিপারের ওই পাশ দিয়ে গেছে, ওই শটে আবার দেখতে পাচ্ছিলাম যে এইরকমভাবে ব্যাটের নাড়াচাড়া আছে, একবার থার্ড ম্যান, একবার উইকেট কিপার, একবার থার্ড ম্যান, একবার উইকেট কিপার। সো এই যে স্কিলের জায়গাটা, স্পেশালাইজড স্কিলের প্লেয়ার তৈরি হওয়াটা টি-20 ক্রিকেটে, বাংলাদেশের ক্রিকেটের সিস্টেম অনুযায়ী
এটা খুবই ডিফিকাল্ট। এটা বাংলাদেশের ক্রিকেটের এই সিস্টেমে আসলে এখন রাতারাতি বিল্ড আপ হবে না, বা এটা হওয়াটা খুব ডিফিকাল্ট। জাকের আলী অনিককে নিয়ে যদি একটু কথা বলি, জাকের আলী অনিক যখন নতুন এসেছেন, প্রথম একটা দুইটা ম্যাচ খেলেছেন, আমরা বলেছি যে আমাদের দেশের কনটেক্সটে ডেফিনেটলি জাকের রেডি প্রোডাক্ট আমাদের দেশের কনটেক্সটে, কারণ আমাদের দেশের কনটেক্সটে এর চাইতে বেটার প্লেয়ার আমরা পাই না। বাট এই কথাও আমাদের বলা ছিল, গ্রাফিক্স কার্ডটা আবারও শো করছি, যে জাকের আলী অনিক যদি অফ স্ট্যাম্পের বাইরে তার শটের রেঞ্জ বাড়াতে না পারেন, কারণ বিপিএলের এক ফাইনাল ম্যাচেই অফ স্ট্যাম্পের বাইরের বলে তিনি স্ট্রাগল করেছেন, 7টা ডট বল দিয়েছিলেন। এটার স্কিল যদি ডেভেলপ করতে না পারেন, তাহলে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। এখন জাকেরের ব্যাপারটা হচ্ছে, এখনও 1 বছর হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেট তিনি খেলছেন, তাওহিদের মতো তাকে তো একটু সময় দেবেন। এখন শান্ত লিটনরা এত বছর ধরে খেলার পর স্কিল ডেভেলপ হয় না, স্কিলে মরচে ধরে যায়, সেই জায়গাটা জাকেরকে নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি কথা বলতে পারি না, কারণ জাকের আলী অনেক একটা বছর এখন পর্যন্ত হয় নাই। সো তাওহিদের ক্ষেত্রে ব্যাপার যেরকম ছিল, ইনিশিয়ালি ভালো করেছেন, মাঝখানে একটা ব্যাট প্যাচ গেছে, আবার স্কিল ডেভেলপ করে তিনি এসেছেন। সো আমাদেরকে জাকের আলী অনেককে সেই স্কিল ডেভেলপ করার সুযোগ দিতে হবে, অফসাইডে তার শট স্কিল বা রেঞ্জ বাড়ানোর ডেভেলপ করার সুযোগ আমাদের তাকে দিতে হবে। সো তার ক্ষেত্রে ব্যাপারটা আমি ডিফারেন্ট ইকুয়েশনে যাচ্ছি। সৌম্য সরকারের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে স্কিল ডেভেলপ করার জায়গাটা মরচে ধরে গেছে এবং স্কিল ডেভেলপ হয় না। এখন স্কিলটা ডেভেলপ হয় নাই কেন, সেগুলো অনেক বড় আলোচনার জায়গা, সেগুলো অনেক বড় আলোচনার জায়গা। ইন বিটুইন কার সাথে কাজ করবে, টি-20 ক্রিকেট নিয়ে আলাদা করে আমাদের কোনো প্ল্যানের জায়গা হয় কিনা, ব্যাটারদেরকে নিয়ে টি-20 ক্রিকেটকে বেস করে আমরা ওইভাবে আমাদের স্ট্রাকচারটা গ্রো করেছি কিনা, ডোমেস্টিক ক্রিকেটে আর একটা টুর্নামেন্ট নাই, আমাদের এইচপি বা বাংলাদেশ টাইগার্সে ওই জায়গাটা নাই যেখানে আলাদা করে টি-20 নিয়ে কাজ করা যায়। এই মুহূর্তে এইচপির কোনো ব্যাটিং কোচ নাই, ন্যাশনাল টিম থেকে একটা প্লেয়ার বাদ গেলে কার সঙ্গে কাজ করবেন তার কোনো ঠিক ঠিকানা নাই। সো দিজ আর দ্য এরিয়াস। আপনি একবারেই তো হয় না। তাওহিদ এর মধ্যে ব্যতিক্রমতা স্থাপন করেছেন, নিজের টেক কেয়ারটা নিজে করেছেন, ডেফিনেটলি তাকে ক্রেডিটটা দিতে হবে। তিনি ওই যে 3টা ফেজ পার করে এখন ওই জায়গাটায় করছেন। সো আলটিমেটলি ইন্টেন্টের চাইতে আমার কাছে মনে হয় স্কিলটা সবচেয়ে বড় বিষয়, স্কিল ডেভেলপ হওয়া। বাংলাদেশের এই টিমটা বিশ্বকাপ খেলতে গেছে সত্যিকার অর্থে বোলিংয়ের উপর বেস করে, সেটা আমরা প্রত্যেকেই জানি। সো ওই বোলিংটা নিয়েই আমাদের ম্যাক্সিমাম অ্যানালাইসিসগুলো হয়। এখন ব্যাটিংয়ের জায়গাটা ডেফিনেটলি স্ট্রাগল তো করছে, শুরু থেকেই বলা হচ্ছে, প্রত্যেকেই জানে, নতুন করে আসলে বলার কিছু নাই। তবে এখানকার অনেক বড় বা অনেক গভীরের ব্যাপার এটা। গভীরের ব্যাপারটা হচ্ছে যে রাতারাতি এই জায়গাটা গ্রো আপ করা একটু ডিফিকাল্ট। আমি ইমিডিয়েট এরপরে আরেকটা ভিডিও করব যেখানে একদম আমাদের স্ট্রাকচারটা নিয়ে আসলে এবং বেশ কয়েকটা উল্লেখযোগ্য পয়েন্ট আমাদের টি-20 ব্যাটিংয়ের সেটা তুলে ধরার চেষ্টা করবো। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।